আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আদালতে এসে মামলার মুখোমুখি না হয়ে আইনজীবীকে দিয়ে চিঠি পাঠিয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনকে খাটো করেছে মন্তব্য করে তিনি বলেন, তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। দুদক চেয়ারম্যান বলেন, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতির প্রমাণ পেয়ে টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে মামলা হলে সে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে এমন দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়, এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকও আমাদের একজন অভিযুক্ত একজন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টি। চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী ও অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে চীন সফররত বিএনপি প্রতিনিধি দল তাদের সম্মানে চীন কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিৎ সুন হাইয়ান আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ৩৯ দিন পর নগর ভবন সচল হওয়ার একদিনের মাথায় মঙ্গলবার আবারও অনিশ্চয়তার পরে নাগরিক সেবা কার্যক্রম। নাজিবুর রহমানের রিপোর্ট। কর্মকর্তা কর্মচারীদের একটি পক্ষ নগর ভবনে আসলে ইশরাকপন্থীদের বাধার মুখে পড়েন তারা। বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ইউনিয়নের একটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স, আরেকটি গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি গ্রুপই নিজেদের ইশরাক হোসেনের সমর্থক বলে দাবি করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব খুলে দিয়েছেন এবং সেই পর্যায়ে আপনারা দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা আসলে বাস্তবে এসে দেখি এখানে বহিরাগত কিছু লোকজন নিয়ে তারাও মহড়া দিচ্ছে, কর্মকর্তা কর্মচারীকে ঢুকতে দিচ্ছে না। আমরা এটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে আমাদের উপরে তারা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা, আমাদের কর্মচারীরা, ঢাকাবাসীরা সেটা প্রতিরোধ করেছে। সংঘর্ষের পর কয়েক ঘন্টা সেখানে অবস্থান নেন ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। এতে থমকে যায় নগর সেবা। চিত্র ধারণে গণমাধ্যমকেও বাধা দেয় অনেকে। পরে এ ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার চান তিনি। পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। মঙ্গলবার প্রেস ক্লাবে বিএনপি নেতা ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে সব রকমের সহায়তা করা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বলেন, পুরোপুরি বন্ধ না হলেও মব আগের চেয়ে কমেছে, ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। মঙ্গলবার দুপুর 2:30টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 10ম সভা। প্রায় 2 ঘণ্টা চলে বৈঠক।
এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত, অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সংস্কৃতি আগের চেয়ে কমেছে, আর ভবিষ্যতেও যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত, এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে বলেও আরেক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লার প্রতীকসহ জামাতে ইসলামের নিবন্ধন পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এর মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে জামাতে ইসলামী। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল নিয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর দলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিবন্ধন ফিরে পাওয়ায় দেশবাসী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায় জামায়াতে ইসলামী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি, যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। আমাদের নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটাতে এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল জানান, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার উপর জামায়াতের আস্থা আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করে দলটি। কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি। আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি। এখনো আস্থা রাখছি, তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। এর আগে নির্বাচন কমিশন এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। আরপিও 1972 এবং পরবর্তীতে জামায়াতের নিবন্ধন প্রাপ্তি ও বাতিল ইস্যুগুলোর ধারা ও পরিপ্রেক্ষিত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের প্রকাশিত 28 অক্টোবর 2018 এর প্রজ্ঞাপনটি বাতিল করে দলীয় প্রতীকসহ দলটির নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টের এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর নির্বাচন কমিশন তা বাতিল করেছিল। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্ট মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ জুলাই স্মৃতি উদযাপনে 36 দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওই দিন জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে, চলবে 1 আগস্ট পর্যন্ত। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ স্মরণে অনুষ্ঠানে থাকছে জুলাইয়ের গান এবং ড্রোন প্রদর্শনী। পরদিন থাকছে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্মসূচি। 19 জুলাই শহীদদের স্মরণে সমাবেশ হবে নরসিংদী ও সাভারে। 20 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর ও বসিলায় সমাবেশ। 26 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ছাত্র সংগঠনের জামায়াত। এছাড়া এদিন জুলাইয়ের প্রকাশিত বই নিয়ে বাংলা একাডেমিতে হবে বইমেলা। 3 আগস্ট শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
রাঙামাটিতে থামছেই না পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। বর্ষা আসলেই প্রাণহানি এড়াতে ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে সাময়িকভাবে এই সংকট মোকাবেলা করা হলেও স্থায়ী সমাধান চান স্থানীয়রা। আর সচেতনতার বিকল্প নেই বলে জানালেন প্রশাসন। রাঙামাটি থেকে ফজলে এলাহির পাঠানো রিপোর্ট। এটি রাঙামাটি শহরের প্রবেশমুখ শিমুলতলী এলাকা। এক যুগ আগেও এলাকাটি অন্য 10টি পাহাড়ের মতো সবুজে আচ্ছাদিত ছিল। সময়ের ব্যবধানে এই পাহাড়টির উপর গড়ে উঠেছে শতাধিক ঘরবাড়ি। 2017 সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 120 জন নিহত হয়, যার মধ্যে এই এলাকায় নিহত হয় 20 জন। মাটির সাথে মিশে যায় অসংখ্য ঘরবাড়ি। এই ঘটনার 8 বছর পরও টনক নড়েনি স্থানীয়দের। ব্যাপক প্রাণহানির পরও পুনরায় একই স্থানে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি। শুধু শিমুলতলী এলাকা নয়, রাঙামাটি শহরের ভেদভেদি যুব উন্নয়ন এলাকা, মনতলা আদাম, সাপছড়ি পোস্ট অফিস এলাকা, মুসলিমপাড়া, নতুনপাড়া, মনঘর, সনাতনপাড়া এলাকার চিত্র একই। পুনর্বাসন সহ স্থায়ী সমাধান চান স্থানীয়রা। বর্ষা দিতে গেলে ভাঙ্গা পাহাড় ভাঙ্গা ফিরা পরে, তারপরও আমরা এর মধ্যে দিয়ে রয়েছি। বাবা ভয় লাগলে স্যার আমরা কোথায় যাব? আমরা তো জায়গা নাই গে কোনো জায়গায়। তা আমরা চাইতাছি, আমরা যাওয়ার ইচ্ছুক না, কিন্তু আমরা যদি উড়াই দেয় তাহলে আমরা পুনর্বাসন দিতে হইব। আমাদেরকে যদি এখান থেকে তুলে দেওয়া হয়, যে আমাদেরকে যাতে পুনর্বাসন দেওয়া হয়। ঝুঁকির আসে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। এটি একটি বড় চ্যালেঞ্জের কাজ এবং তাদেরকে স্থানান্তর করা একটা চলমান প্রক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে আমরা করছি, তবে এক্ষেত্রে তাদেরকে সচেতন করা, তারা যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করে অন্যত্র যেখানে কম্পারেটিভলি নিরাপদ এলাকা আছে সেখানে বসবাস করতে উৎসাহিত করাটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। প্রশাসনের তথ্য মতে রাঙামাটিতে বর্তমানে 100-এরও বেশি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাতে 50,000-এরও বেশি মানুষ বসবাস করছে জীবনের ঝুঁকি নিয়ে। এনটিভি নিউজ ডেস্ক। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 8,974 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 17টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি 51 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্প। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 29 জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগেস্ট অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2025। এইচবিডি সার্ভিসেস আয়োজিত এই এক্সপো ঢাকার গুলশান 2-এ ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের এক্সপোতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার 30টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে অনস্পট অ্যাসেসমেন্ট, আবেদনপত্র জমাদান এবং যোগ্য প্রার্থীদের জন্য 100% পর্যন্ত স্কলারশিপের সম্ভাবনা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।